এবার কিছু জিনিস মনে রাখার মতো, যখন আমি একটা শেপ বার করতে যাব কোনো মলিকিউলের বা আয়নের, মনে রাখতে হবে টিডিপিতে যদি ফ্লুরিন থাকে তাকে আমি অ্যাক্সিয়াল পজিশনটা দেব, যদি লোন পেয়ার ডবল বন্ড এরা থাকে তাদেরকে আমি ইকুয়েটোরিয়াল পজিশনটা দেব। যদি দু ধরনের অ্যাটম সেন্ট্রাল অ্যাটমের সাথে অ্যাটাচ থাকে তার মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভটাকে অ্যাক্সিয়ালে আর লেস ইলেকট্রোনেগেটিভটাকে ইকুয়েটোরিয়ালে দেব। এইগুলো কেন করব? এই সমস্ত করার একটাই কারণ, টু মিনিমাইজ ইন্টার ইলেকট্রনিক রিপালশন। ভিএসিপিআর সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব। ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এটা এই থিওরিটা কি বলে? বলে দুটো বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশন, তার যে একটা বন্ড পেয়ার একটা লোন পেয়ারের মধ্যে রিপালশনটা বেশি আর দুটো লোন পেয়ারের মধ্যে রিপালশন আরো বেশি। বলাই বাহুল্য এখানে বিপি মানে বন্ড পেয়ার এবং এলপি মানে হলো লোন পেয়ার। কেন এমনটা হয়? কারণ বন্ড পেয়ার গুলো দুদিকে দুটো নিউক্লিয়াস আছে তাদের কন্ট্রোলে থাকে, কিন্তু লোন পেয়ারটা হলো বেয়ার, বিএআর মানে কি? মানে বন্ড পেয়ারও একটা ন্যাড়া, লোন পেয়ারও একটা ন্যাড়া, কিন্তু বন্ড পেয়ারটার মাথাতে হেলমেট করা আছে, ফলে মাথায় বেল পড়লে কম লাগবে। আচ্ছা, এখানে একটা শব্দের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো শেপ, এবং আরেকটা সেটা হলো স্ট্রাকচার। দুটো এক জিনিস নয়। স্ট্রাকচার ওই ইলেকট্রন পেয়ার ক্যালকুলেট করে কত হাইব্রিডাইজেশন আসছে সেইখান থেকে পাওয়া যায়। তার থেকে লোন পেয়ারটাকে বাদ দিয়ে যেটা পাবো সেইটা হলো শেপ। তোমাকে কিন্তু এমসিকিউতে এই শেপটাই জানতে চাইবে, বুঝেছো? কিরকম একটা উদাহরণ দিই, ধরো জলটা sp3 হাইব্রিডাইজেশন হবে অক্সিজেনের, দেখবে কিভাবে হয় পরের ক্লাসে দেখাবো, টেট্রাহেড্রাল হবে, টিডি দিয়ে লেখা হয়। কিন্তু শেপ বলার সময় লোন পেয়ারগুলোকে চেপে ধরলে কি দেখতে লাগবে? ভি শেপ, এইটি হবে উত্তর। বা ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে তিনটে হাইড্রোজেন এইভাবে আছে, একটা লোন পেয়ার উপরে আছে, এখানেও নাইট্রোজেনের sp3 হাইব্রিডাইজেশন হবে, দেখবে পরের দিন টেট্রাহেড্রাল হবে। কিন্তু এখানে লোন পেয়ারটা বাদ দিয়ে দাও, এই নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন উপরে লোন পেয়ার, এই লোন পেয়ারটাকে অফ করে দাও, তাহলে এটাকে দেখতে কিসের মতো হবে? মিশরের পিরামিডের মতো, তাই এটাকে বলবে পিরামিডাল। প্লেনার এটা ভুলেও নয়। আচ্ছা, কি করে এবার হাইব্রিডাইজেশন আমি ক্যালকুলেট করব? সেন্ট্রাল অ্যাটমের যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে, ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, তার সাথে যদি যতগুলো সিঙ্গেল বন্ড থাকবে তাদের জন্য 1 করে যোগ করতে হবে। ডবল বন্ডের জন্য 0, ট্রিপল বন্ডের জন্য -1 করে যোগ করতে হবে। যদি এরকম কোঅর্ডিনেট বন্ড থাকে, যেখান থেকে যাচ্ছে তার জন্য 0, যেখানে যাচ্ছে তার জন্য 2 অ্যাড করতে হবে। কেন? দুটো ইলেকট্রন যাচ্ছে। যদি সেন্ট্রাল অ্যাটমের মাথায়, আর কারণ নয়, পজিটিভ চার্জ থাকে, যতগুলো পজিটিভ চার্জ তার জন্য ততগুলো আমাকে মাইনাস করতে হবে। তার কারণ আমি এখানে ইলেকট্রন পেয়ার হিসাব করছি। প্লাস মানে ইলেকট্রনের অভাব, একই রকম ভাবে মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে, তাই হিসেবের সময় সেটাকে যোগ করতে হবে। এই যে ব্যাপারটা আমি এক নিঃশ্বাসে বলে গেলাম, এটা তোমার পক্ষে তোমাকে একটু বুঝিয়ে দিই। এই উপরের উদাহরণটার থেকেই দেখা যাক। ধরো জল, এর সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, অক্সিজেনের কটা ভ্যালেন্স ইলেকট্রন? 6টা। কি করে বুঝলাম 6টা? এটা গ্রুপ 16 এ আছে, পিরিয়ডিক প্রপার্টিজ ভুলে গেলে হবে না। তো এখানে যে দুটো সিঙ্গেল বন্ড আছে তার জন্য 0 হলো, কিন্তু জানতে চেয়েছে ইলেকট্রন পেয়ার, পেয়ার মানে জোড়া। আমার কাছে দুটো জুতো আছে, তার মানে কি এক জোড়া জুতো,
তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে আসবে কত? 4। 4 দু রকম হতে পারে, sp3 আর sp2, কিন্তু অক্সিজেনের তো ডি অরবিটাল নেই, অতএব এখানে sp3 হবে। আবার ধরো এই যে উদাহরণটি অ্যামোনিয়া, তার জন্য নাইট্রোজেনের 3 দিকে 3টা হাইড্রোজেন আছে, তো এই যে নাইট্রোজেনটা এর ভ্যালেন্স ইলেকট্রন কটা? 5টা। কি করে জানলাম? গ্রুপ 15 এ আছে, পিরিয়ডিক প্রপার্টিজ। 3টে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের জন্য কত যোগ হয়? +1। একে 2 দিয়ে ভাগ করে দাও, ইলেকট্রন পেয়ার পেয়ে যাবে কটা? +1 গুণিতক 3, মানে 5 আর 3 8, 4 হবে sp3। এইভাবে এদের হাইব্রিডাইজেশন বার করতে হয়। হাইব্রিডাইজেশন বার করার পরে বন্ড পেয়ার কটা? 1 2 3 টা, তাহলে লোন পেয়ার কটা হবে? 4 থেকে 3 গেলে 1। সিমিলারলি এখানেও বন্ড পেয়ার কটা দেখা যাচ্ছে? 2, তাহলে লোন পেয়ার কটা হবে? 4 থেকে 2 গেলে 2। এরকম আরো দু একটা উদাহরণ তোমাকে দেখাই। ধরো এই যে মিথেনের নিয়ে এত কিছু বলা হলো, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কটা বলো? 4টে, 1s2 2s2 2p2, শেষে তো 4টে আছে। কটা সিঙ্গেল বন্ড? 4টা। এক একজনের জন্য 1 যোগ হবে, 4 জনের জন্য 4/2 = 4। 4 হলে sp3 হয়, dsp2 হয়। যেহেতু কার্বনের ডি অরবিটাল নেই, sp3, এখানে 4টেই বন্ড পেয়ার, তাহলে লোন পেয়ার নেই। যদি ডবল বন্ড হয়, ধরা যাক ইথিলিন অণুটির কথা। ইথিলিন মলিকিউলে এই যে কার্বন অ্যাটমটা রয়েছে, আমি এর হাইব্রিডাইজেশন বার করব। এর ক্ষেত্রেও সেম হবে, যে কোনো একজনের জন্য করছি। এই কার্বনটার জন্য ভ্যালেন্স শেলের ইলেকট্রন কটা? 4টা। সিঙ্গেল বন্ড কটা আছে বলো? 1টা 2। এক একজনের জন্য কত যোগ করতে হয়? 1। তাহলে দুজনের জন্য কত যোগ করতে হবে? 2। ডবল বন্ডের জন্য কত? 0/2 = 3 sp2। আবার ধরো অ্যাসিটিলিনের ক্ষেত্রে এই কার্বন অ্যাটমটার জন্য 4 যোগ করব, ভ্যালেন্স ইলেকট্রন, হাইড্রোজেন একটা বন্ড দিয়ে আছে এখানে 1, আর 3টে বন্ড এই যে, তার জন্য -1/2 = 2 sp হাইব্রিডাইজেশন হবে। সাধারণত এক্সেপশন আছে, জেনারেলি এক্সেপশন আছে, আমি বলবো সেগুলো। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখানে সিঙ্গেল বন্ড যখন থাকে কার্বনগুলোর sp3 হাইব্রিডাইজেশন, ডবল বন্ড থাকলে sp2 হাইব্রিডাইজেশন, আর সিঙ্গেল বন্ড থাকলে sp হাইব্রিডাইজেশন হয়ে থাকে। এখানে আরেকটা বিষয়ও তোমাকে একটু বলে নিতে চাই। দেখো, যদি কোথাও সিঙ্গেল বন্ড থাকে সেই বন্ডটা লম্বা হয়, ডবল বন্ড তার চেয়ে একটু ছোট হয় কিন্তু তার শক্তিটা বেশি, আর ট্রিপল বন্ড তার চেয়ে অনেকটাই ছোট কিন্তু শক্তিটা আরো বেশি। তো এটাকে আমি কিভাবে বলতে পারি? যদি উপর থেকে নিচের দিকে নামি, তাহলে বন্ড লেংথ ব্যাপারটা ইনক্রিজ করে এবং বন্ড এনার্জি, বা এটাকে বলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড লেংথটা উপর থেকে নিচের দিকে নামলে ডিক্রিজ করে, কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এর ফলে বন্ড এনার্জিটা ইনক্রিজ করে বা বেড়ে যায়। যেই না এটা দৈর্ঘ্য কমতে থাকবে, এর এনার্জিটা বাড়তে থাকবে। তো এই যে ব্যাপারটা, এই শেষে যেটা আমি করলাম, এটা হয়তো তোমার কাছে অতটা এই মুহূর্তে ক্লিয়ার হলো না, স্বাভাবিক। এবং এটাকে ক্লিয়ার করতে গেলে আমি 30-40টা উদাহরণের সাহায্যে বুঝাবো। তোমাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং মন দিয়ে শুনতে হবে, ঠিক করে কপি করতে হবে। এই জায়গাটাতে ফাঁকি দেওয়া যাবে না।